বিএনপি এবং জামাত ইসলামের পরস্পর বিরোধী অবস্থান প্রতিনিয়ত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। শুরুর দিকে এক ধরনের রাজনৈতিক বিরোধ দেখা গেলেও এখন উভয় পক্ষই আক্রমণাত্মক বক্তব্য দিতে শুরু করেছেন। তারা প্রকাশ্যেই একে অন্যের বিরোধিতা করছেন, একে অন্যের সাথে রাজনৈতিক সম্পর্কের বিষয়টা নাকচ করে দিচ্ছেন। আমিরে জামাতকে জবাব দিতে গিয়ে মির্জা ফখরুলের কি অবস্থা হয়েছে দর্শক, সরল কথা বললে হাতে নাতে ধরা খেয়েছে। আমি আপনাদেরকে দেখাবো, যেটা খুবই জরুরি। ছাত্রদের ত্রাণ সামগ্রী ছিনিয়ে নিল বিএনপি নেতা, উদ্ধার করলো সেনাবাহিনী ও পুলিশ। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গতকাল নাগরিক টিভির সাথে একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে যে পালিয়ে গেছেন এই বিষয়টি তিনি জানতেন না। আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার যে ইস্যুটা, এই সিদ্ধান্তে আওয়ামী লীগের যে হাত পা ছিল অনেকগুলা ভেঙে গেছে। এতদিন যাবত আমরা দেখেছি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বা এমপি মন্ত্রীরা অ্যারেস্টের পর হাসাহাসি করতেছিল, কারণ ভরসাটা কোথায় ছিল। তাতে ইট ওয়াজ ভেরি ক্লিয়ার মিলিটারি কাজটা করেছে। জাস্ট ডিফারেন্স হচ্ছে একটা নতুন মডেলের কু, যেখানে মিলিটারি নিজে সামনে এসে ক্ষমতা নেই, ক্ষমতা মিলিটারির হাতে ছিল। বাংলাদেশ থেকে কিভাবে ইন্ডিয়া আউট হয়ে গিয়েছে এবং যে ইন্ডিয়া কিছুদিন আগেও বাংলাদেশকে একটি তাদের নিজেদের উপনিবেশ ভাবত, সেই ইন্ডিয়ার আজকে বাংলাদেশে কোনো খাওয়া নেই। যিনি তাকে নিয়োগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এই নিয়োগের ফলে তিনিও বিপত্তির মধ্যে পড়বেন। কারণ কি? কারণ হলো আমরা ডক্টর আসিফ নজরুলের আজকের এই বক্তব্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। আমরা ওনাকে প্রশ্ন রাখতে চাই যে উনি কি আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছেন কিনা। বিএনপির দর্শক এবং নেতাকর্মীরা যারা ভিডিওটি অন করেছেন, আপনাদের জন্য রয়েছে দুঃসংবাদ, এমনকি জামাতের জন্য রয়েছে সুসংবাদ। তো দর্শক, বিএনপির জন্য কি দুঃসংবাদ এবং জামাতের জন্য কি সুসংবাদ, সেটি আপনারা একটু পরেই জানতে চলেছেন। এমনকি এবার ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের উপর ভীষণভাবে রেগে গিয়েছে, এমনকি ভারতকে কড়া বার্তা দিয়েছে। এরই সাথে সাথে একটি বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে, সেটা হলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পালিয়ে যাবেন সেটা তিনি জানতেন না। অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্তও তিনি জানতেন না যে তিনি পালিয়ে গিয়েছেন। শেখ হাসিনা যখন পালিয়ে যান, এরপরে সেনাপ্রধানকে খবর দেওয়া হলে তখনই তিনি প্রথম জানতে পারেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়েছে। এই বিষয়টাকে কেন্দ্র করে যেই ঘোলাটে পরিস্থিতি তার সৃষ্টি হয়েছে দর্শক, সেটাও আপনারা একটু পরেই জানবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরও যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা জানতে চলেছেন। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বিএনপি এবং জামাত ইসলামের পরস্পর বিরোধী অবস্থান প্রতিনিয়ত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। শুরুর দিকে এক ধরনের রাজনৈতিক বিরোধ দেখা গেলেও এখন উভয় পক্ষই আক্রমণাত্মক বক্তব্য দিতে শুরু করেছে। কয়েকদিন আগে এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপিকে জালিম এবং স্বৈরাচার বলে অভিহিত করেছেন। তিনি সরাসরি বিএনপির নাম উচ্চারণ করেননি, কিন্তু তিনি যে প্রেক্ষিতে এই দুটো শব্দ উচ্চারণ করেছেন তাতে পরিষ্কার তিনি বিএনপিকে উদ্দেশ্য করেই এই কথা দুটো বলেছেন। একটা জায়গায় তিনি বলেছেন, একটা জালিমকে সরিয়ে আর একটা জালিমকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়নি। আরেকটা জায়গায় তিনি নির্বাচন নিয়ে করা একটা প্রশ্নে, নির্বাচন কবে নাগাদ চান জামাত ইসলামের আমির, এমন একটা প্রশ্নের জবাবে তিনি একটা জায়গায় বলছেন একটা স্বৈরাচারের পতন ঘটেছে, আরেকটা স্বৈরাচার সেখানে ক্ষমতায় বসার জন্য উদ্গ্রীব। এখানেও তিনি সরাসরি বিএনপিকে নির্দেশ করেছেন। সেটা পুরো সাক্ষাৎকারের অন্যান্য বক্তব্যকে মিলে যদি আমরা দেখি এবং সাম্প্রতিক সময়ে জামাত ইসলামীর রাজনৈতিক অবস্থান এবং ডাক্তার শফিকুর রহমানের বিভিন্ন বক্তব্য থেকে আমরা পরিষ্কার হই যে এখানে জালিম এবং স্বৈরাচার শব্দ দুটো তিনি বিএনপিকে উদ্দেশ্য করেই ব্যবহার করেছেন। বিএনপির পক্ষ থেকে বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের জবাব দেননি গতকালের আগ পর্যন্ত, কিন্তু গতকাল তিনি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং কড়া মন্তব্য করেছেন জামাত ইসলামের বর্তমান রাজনৈতিক অবস্থান এবং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য নিয়ে। কিন্তু হঠাৎ করেই তাদের মধ্যে যে পরস্পর বিরোধী অবস্থান দেখা যাচ্ছে এবং সেটা প্রতিনিয়ত তীব্র থেকে তীব্রতর হচ্ছে, বিএনপি মহাসচিব প্রথমবারের মতো ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির পক্ষ থেকে। এর আগ পর্যন্ত ডাক্তার শফিকুর রহমান একের পর এক বিএনপির বিরুদ্ধে তিনি বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন। এমনকি একটা জায়গায় তিনি বিএনপির সাথে জোটবদ্ধ না হওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন এবং কোথাও তিনি সাক্ষাৎকারে কিংবা কোনো বক্তব্যেই তিনি বলেননি ভবিষ্যতে যে নির্বাচনটা হবে সেখানে তিনি বিএনপির সাথে তার দল জোটবদ্ধভাবে নির্বাচন করবে। তার মানে তাদের মধ্যে একটা দূরত্বের জায়গা তৈরি হয়েছে এবং সেটা নির্বাচন কবে নাগাদ হতে পারে এবং বিএনপির পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপ চাওয়ার পর থেকে এই ব্যাপারটা প্রতিনিয়ত, যেটা বলছিলাম, তীব্র হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে বিএনপি এবং জামাত ইসলামীর এই পরস্পর বিরোধী অবস্থানের তাৎপর্য কি, এর কি প্রভাব পড়তে পারে? এই সুযোগে কি আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে ফেরার সুযোগ পাবে? নানান প্রশ্ন তৈরি হয়েছে।
অনেকে বলার চেষ্টা করছেন এটা বিএনপি এবং জামাত ইসলামের রাজনৈতিক কৌশল। এখানে আরেকটা আলোচনা রয়েছে। কেউ কেউ বলার চেষ্টা করছেন বিএনপি এবং জামাতকে জড়িয়ে যে আলোচনাটা আছে, বিশেষ করে আন্তর্জাতিক বিশ্বে বিএনপির সাথে যেভাবে সবসময় জামাতকে ট্যাগ করা হয়, সেখানে বিএনপি তাদের সেই অবস্থান থেকে সরে আসার চেষ্টা করছে এবং পশ্চিমা বিশ্বের পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশ ভারতের যেহেতু বাংলাদেশের রাজনীতিতে একটা প্রভাব রয়েছে, ফলে তারা যেন জামাত ইসলামীকে কোনোভাবেই ইসলামী মৌলবাদীদের সাথে এক ধরনের সম্পর্ক আছে, এক ধরনের সংযোগ আছে বলে মনে না করে, এ কারণে তারা এই বিরোধপূর্ণ অবস্থানটা ইচ্ছা করেই রাজনৈতিক কৌশল হিসেবেই তৈরি করেছে। অনেকে এমনটা ধারণা করছেন। জামাত ইসলামী অন্যদিকে ভারত কোনোভাবেই জামাত ইসলামীর রাজনীতিকে সমর্থন করে না, এমন একটা ধারণা আমাদের মধ্যে আছে। কিন্তু যদিও জামাত ইসলামের আমির সাম্প্রতিক সময় বলেছেন ভারতের সাথে তারা ভালো সম্পর্ক চান, যে সময় ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট বাংলাদেশে তীব্রভাবে গ্রো করেছে, সেই সময় জামাত ইসলামের আমির এই কথাটা বলেছেন, সেটা অবশ্যই ভারতের দৃষ্টি আকর্ষণ করবে। পাশাপাশি পশ্চিমা বিশ্ব, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র জামাত ইসলামীকে আসলে সেভাবে একটা মৌলবাদী সংগঠন মনে করে না। ফলে এই উভয় পক্ষের সমর্থন যদি জামাত ইসলামীর সাথে থাকে এবং দেশের মধ্যে তারা নানান সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে রাজনৈতিকভাবে তারা যে একটা স্থিতিশীল পরিস্থিতির কথা বলছে, দুর্নীতির বিরুদ্ধে তারা যে অবস্থান নিয়েছে, এবং বিশেষ করে এই অবৈধ হাসিনা সরকারের পতনের পর তারা যে স্টেপগুলো নিয়েছে, যেভাবে মন্দিরের পাহারা দিয়েছে তারা, যেভাবে তারা হিন্দুদের বাড়িঘর সম্পদ পাহারা দিয়েছে, এমনকি পূজা মণ্ডপে গিয়েছেন ডাক্তার শফিকুর রহমান নিজে, তারা যে স্টান্সগুলো নিচ্ছেন সেটা রাজনৈতিকভাবে তাদেরকে একটা আপার হ্যান্ডে নিয়ে যাচ্ছে। পাশাপাশি বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারটা ক্ষমতায় আছে সেখানে এবং যে আন্দোলনের মধ্য দিয়ে, যে অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারটা গঠিত হয়েছে, সেই অভ্যুত্থানে ছাত্র জনতা, সেই অভ্যুত্থানে যে ছাত্র নেতৃত্ব দিয়েছে সেখানে জামাত ইসলামীর একটা প্রভাব ছিল বলে একটা আলোচনা রয়েছে। যদি নির্বাচনের আগে জামাত ইসলামী সময় পায় তাহলে তারা রাজনীতিতে নিজেদের একটা শক্ত অবস্থান তৈরি করতে পারবে। এই কারণে সবগুলো বিষয়কে মাথায় নিয়ে জামাত ইসলামী বিএনপির সাথে নিজেদেরকে আলাদা করে ফেলছে, বিএনপি থেকে নিজেদেরকে আলাদা করে ফেলছে এবং ভবিষ্যতের রাজনীতির জন্য, ভবিষ্যৎ নির্বাচনের জন্য তারা নিজেদেরকে প্রস্তুত করছে, যাতে তারা এককভাবে নির্বাচন করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে, কিংবা তারা অন্তত এটা প্রমাণ করতে পারে যে তারাও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দাবিদার। আমরা ডক্টর আসিফ নজরুলের আজকের এই বক্তব্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। আমরা ওনাকে প্রশ্ন রাখতে চাই যে উনি কি আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছেন কিনা। আজকে ডক্টর আসিফ নজরুল আমাদের অনেকেরই প্রিয় শ্রদ্ধাভাজন শিক্ষক, আমাদেরও ছিলেন, কিন্তু আজকে ওনার এই বক্তব্যের পরে আমার মতো সন্দেহ হচ্ছে যে আসলে উনি আওয়ামী লীগের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার মিশনে নেমেছেন কিনা। এটা আমরা আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন শিক্ষক আসিফ নজরুল স্যারের কাছে জানতে চাই। তিনি আজকে বলেছেন যে আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং তাদের রাজনীতি করার অধিকার আছে, সংগঠন করার অধিকার আছে, ইত্যাদি ইত্যাদি। আমি মনে করি ডক্টর আসিফ নজরুলের আজকের এই বক্তব্যের মাধ্যমে তিনি আমাদের এই ছাত্র জনতার বিপ্লবকে এক প্রকারের অস্বীকার করেছেন। আমাদের এই বিপ্লবের প্রতি তিনি এক প্রকারের অবজ্ঞা দেখিয়েছেন। হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এই বিপ্লবে, শত শত মানুষ শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। তিনি এই শহীদদের সাথে এক প্রকারের মস্করা করেছেন এই বক্তব্যের মাধ্যমে। এখন আসেন, আওয়ামী লীগ কেন বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না? দেখুন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে কিংবা একটা রাজনৈতিক দল এটা বলার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ আগে রাজনৈতিক দল ছিল, কিন্তু বিগত 17টি বছর আওয়ামী লীগ রাজনৈতিক দলের যে ক্যারেক্টার, যে নেচার, সেই জায়গা থেকে বেরিয়ে তারা একটা ফ্যাসিবাদী শক্তিতে পরিণত হয়েছিল। এবং এই আওয়ামী লীগের হাতে বাংলাদেশের হাজার হাজার মানুষ গুম হয়েছে, শত শত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, ক্রস ফায়ারের শিকার হয়েছে, শত শত মা বোন জীবন হারিয়েছে, এদেশের হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে। এরকম একটি ফ্যাসিবাদী ফ্যাসিস্ট শক্তিকে রাজনৈতিক দল বলার কোনো সুযোগ নেই। বরঞ্চ আমাদের বলতে হবে যে আওয়ামী লীগ বর্তমানে বাংলাদেশের জনগণের কাছে একটি অভিশপ্ত একটা সংগঠনের নাম, এবং এই অভিশপ্ত সংগঠনটি আগামীতে বাংলাদেশের রাজনীতির ময়দানে আর কোনোদিন উঠে দাঁড়াতে পারে না, দাঁড়ানোর সুযোগ নেই। মুসলিম লীগ বাংলাদেশে একসময় ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল ছিল আমাদের এই ভারতীয় উপমহাদেশে, অর্থাৎ পাকিস্তানকে জন্ম দিয়েছে এই মুসলিম লীগ। এখন মুসলিম লীগকে নিয়ে আপনারা কেন কথা বলেন না? আপনারা কি বলবেন যে মুসলিম লীগ আগে ঐতিহ্যবাহী একটা রাজনৈতিক দল ছিল, এটা সেটা, তাদেরকে সুযোগ দেওয়া দরকার, তো তাদেরকে সরকারে বসিয়ে দেন, ওরা তো অনেক পুরাতন ঐতিহ্যবাহী দল ছিল, কিন্তু তাদের উপরে কেন আপনারা ব্লেম দিচ্ছেন? আমরা তো এটাও বলতে পারি, আমাদের এই যে ইবলিস শয়তান, এই ইবলিস শয়তানও কিন্তু একসময় আল্লাহর প্রিয় একজন ফেরেশতা ছিলেন, অনেক প্রিয় ফেরেশতা, কিন্তু আল্লাহর একটা নির্দেশ না মানার কারণে আল্লাহ তাকে ফেরেশতার নাম থেকে তার নামটা কেটে দিয়ে শয়তানের খাতায় নাম লিখে দিয়ে তাকে শয়তান বানিয়ে দিয়েছেন। তো ইবলিস শয়তানও কিন্তু ফেরেশতা ছিল। এখন আপনারা আওয়ামী লীগকে যদি ওই বলেন তারা ঐতিহ্যবাহী দল, ভালো দল, দেশের জন্য অনেক কিছু করেছেন, ইত্যাদি ইত্যাদি, এগুলো স্রেফ ওই আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করা, আবার বাংলাদেশে তাদের রাজনীতি করার সুযোগ তৈরি করা দেওয়ার একটা পায়তারা, এবং এর মাধ্যমে আমরা একটি গভীর ষড়যন্ত্র, একটি চক্রান্তের আভাস আমরা পাচ্ছি। এই একই বক্তব্যের কারণে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে আমরা কিন্তু তার পদ থেকে সরিয়ে দিয়েছি।
এখন আসিফ নজরুল একই বক্তব্য দিয়েছেন। আমার অত্যন্ত প্রিয়, আমার ক্লোজ, আমার একবারে কাছের একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই, ছাত্র জীবন থেকেই আমরা ওনাকে একজন গার্ডিয়ান হিসেবে পেয়েছি। সেই আসিফ নজরুল স্যার আজকে যদি আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করার কোনো বক্তব্য দেয়, আমি ফারুক হাসান তার ছাত্র হইয়া যাই হই, ঘৃণা করে প্রত্যাখ্যান করতে আমাদের এক বিন্দু পরিমাণ সময় লাগবে না, সে যত বড় প্রিয় শিক্ষক হোক না কেন আমাদের। শেখ হাসিনার পালানোর খবর কখনো জানতেন না সেনাপ্রধান। আমার ধারণা যে এটা একটা নতুন বিতর্ক সামনে আসলো, যে সেনাপ্রধান জানতেন না শেখ হাসিনার পালানোর খবর। তাহলে কি ঘটেছিল আসলে? শেষ 24 ঘন্টা খুবই আলোচিত, নানা রকম তথ্য পাওয়া যাচ্ছে। ঠিক এক্স্যাক্টলি কখন কি ঘটেছে একদম যদি আওয়ার বিবেচনা করা হয় বা মিনিট হিসাব করা হয়, মিনিট হিসাব বাদ দিলাম, অন্তত আওয়ার বিবেচনা করা যদি হয় যে শেখ হাসিনার যাওয়া সময় থেকে তার আগের 24 ঘন্টা, তাহলে পরিষ্কার চিত্র পাওয়া যেত। কারা কথা বললো, কারা পদত্যাগ করতে বললো, তিনি কেন পদত্যাগ করতে প্রথমে চাইলেন না, নাকি চাইলেন, নাকি চাপের মুখে করলেন, কার কথায় করলেন, পুরো বিষয়টা কিন্তু এখনো গল্প আকারে আছে। একদম এক্সাক্ট যে চিত্রটা, সেই চিত্রটা কিন্তু পাওয়া যাচ্ছে না। যেমন ধারণা করা হচ্ছিল যে জেনারেল ওয়াকার সম্ভবত তাকে বলেছেন যে পদত্যাগ করার জন্য। এখন দেখা যাচ্ছে যে তিনি, এটা হয়তো সত্য হতে পারে যে পদত্যাগের কথা হয়তো বলেছেন পরিস্থিতি বিবেচনা করে, কিন্তু পদত্যাগ করার পর তিনি তাহলে কিভাবে দেশ ছাড়লেন? তার ছাড়ার মুহূর্তটা, চলে যাওয়াটা কে কোঅর্ডিনেট করলো? ভারতের সাথে কারা যোগাযোগ করলো? শেখ হাসিনা যে ভারতে যাবেন গুয়াহাটি থেকে তারপরে দিল্লি, এই তো মোটামুটি আমরা রূপ জানি। যে গণভবন থেকে তিনি গেলেন বঙ্গভবনে রিজাইন করলেন, ওই হেলিকপ্টারে করে তিনি চলে গেলেন গুয়াহাটিতে, ত্রিপুরার গুয়াহাটি। সেখান থেকে চলে গেলেন অন্য একটি কার্গো বিমান বাহিনীর, পৌঁছে দিয়ে আসা হলো তাকে দিল্লির সেই বিমান বাহিনী বা নৌবাহিনীর ঘাঁটিতে। তো এই যে পুরো পরিস্থিতিটা, তার আগে তাহলে কি ঘটলো? আজকে নাগরিক টিভি ইউটিউব চ্যানেল, সেখানে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে অনেক বিষয় অবতারণা করেছে। আমি অন্য বিষয় যাচ্ছি না। একটা বিষয় তাকে প্রশ্ন করা হয়েছিল যে শেখ হাসিনাকে সেফ এক্সিট দেওয়া ঠিক ছিল নাকি তাকে দেশে বিচার করা উচিত ছিল, এমন একটা প্রশ্নের জবাবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলছেন ওই সময় একটি উত্তপ্ত মুহূর্তে তাকে ওখানে রেখে দিলে সমস্যা হতো। আর প্রথম কথা হচ্ছে, আমি তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করছিলাম, তখন আমাকে কিছু ব্যক্তি বলেছে যে উনি তো চলে যাচ্ছেন, উনি অলরেডি রান, অর্থাৎ একেবারে যাওয়ার পথে। তো এটা আমি জানতাম না যে উনি দেশ ছেড়ে যাচ্ছেন। তারপর আমি মনে করি যে উনি দেশে থাকলে ওনার জীবন ঝুঁকি হতে পারত। কেউ চাইবে না যে একজনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক, এটা মোটেও কাম্য না। পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ছিল। যাই হোক, তো এই একটা বর্ণনা, কিন্তু আমার ধারণা ছিল যে উনি হয়তো পদত্যাগ এবং যাওয়ার মুহূর্তটা তিনি হয়তো কোঅর্ডিনেট করেছেন বা উপস্থিত ছিলেন, এরকম একটা অনেকের ধারণা থাকতে পারে। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে না, তাহলে এসএসএফই তাকে হেলিকপ্টার পর্যন্ত তুলে দিয়েছে, তারপরে পুরো বিষয়টা হয়তো এসএসএফ কমিউনিকেট করতে পারে। এছাড়াও অন্য কিন্তু ঠিক একটা ব্যাখ্যা, আমার ধারণা যে পুরো শেষ মুহূর্তের কি হয়েছিল, কিভাবে সংঘটিত হয়েছিল, এটা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো উচিত। তাহলে কার কি ভূমিকা, কে কি দায়িত্ব পালন করলো নাকি করলো না, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হবে এবং মিশামিশি একটা সন্দেহ বা দোষারোপের ঘটনা ঘটতে পারে। এখন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সেফ এক্সিট কেন দেওয়া হলো, যেখানে যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে, এরকম হত্যাকাণ্ডের পর সাধারণত এই ধরনের যদি হত্যাকাণ্ডের ঘটনা না থাকতো তাহলে সেফ এক্সিট ঠিক আছে, সেটা অন্য প্রশ্ন। যেমন আমরা যদি আফগানিস্তানের কথা ধরি, যে আফগান প্রেসিডেন্ট যেভাবে আশরাফ গনি যেভাবে গেলেন, তো সেটার একটা যুক্তি আছে, তিনি তার গণহত্যা করেননি, তার একটা বিষয় আছে, আরো অন্যান্য। কিন্তু এখানে তো একদম পরিষ্কার গণহত্যার অভিযোগ আছে। সেই গণহত্যার অভিযোগে অভিযুক্ত একজনকে তাহলে কে বিদায় করলো, কিভাবে বিদায় করলো? জেনারেল ওয়াকারের কথায় একটা যুক্তি আছে যে যদি এখানে থাকতেন তাহলে উত্তপ্ত পরিস্থিতি হতো এবং মানুষ ক্ষুব্ধ হয়ে হয়তো তাকে মেরে ফেলতে পারতো, এরকম একটা ব্যাপার আছে যদি গণভবনে থাকতো। এমনকি যে কোনো জায়গায় থাকলে, ক্যান্টনমেন্টে থাকলে হয়তো ক্যান্টনমেন্টের ভিতরে মানুষ ঢুকে যেত, এমনটা আমি মনে করি না। কিন্তু গণভবন নিঃসন্দেহে এটা ঝুঁকিপূর্ণ জায়গা তার জন্য হতো, এবং এটা মানুষ কোনোভাবেই ক্ষমা করতো না। তো ঠিক আছে, সেই জায়গাটা বের হওয়া অথবা একটা মোটামুটি পরিস্থিতি যাতে অনুকূলে থাকে, সেই জন্য তার যে সেফ এক্সিট, সেটাও হয়তো যুক্তিসঙ্গত হতে পারে এক অর্থে, যে তখন উত্তপ্ত পরিস্থিতি, তখন আপাতত শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়ন করে শান্ত করাটা জরুরি ছিল। ওই মুহূর্তে হয়তো ওই সিদ্ধান্তটাই সঠিক ছিল। কিন্তু আসলে কি ঘটেছিল, যেমন একটা কথা বলা হচ্ছে যে কোন একজন কর্মকর্তা যখন বলেন শেখ হাসিনাকে পদত্যাগ করতে 5 তারিখে সকালের দিকে, তিনি রাজি হননি। রেহেনাকে বলা হয়, রেহেনা রাজি হয়ে তাকে যখন অনুরোধ করে তখনও রাজি হয়নি। পরে সম্ভবত হয় ওই কর্মকর্তা অথবা রেহেনা জয় এবং পুতুলকে ফোন করে, তখন তারা যখন কি তার মাকে শেখ হাসিনাকে ফোন করে, তখন শেখ হাসিনা রাজি হয়। তারপরে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিল, কিন্তু তখন তার নিরাপত্তারক্ষীরা বা সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় যে 45 মিনিট সময় আছে, 45 মিনিটের মধ্যে গণভবনের লোকজন পৌঁছে যাবে, যে ঢল নেমেছে।
তারপরে তিনি তড়িঘড়ি করে সেখান থেকে বের হয়ে যান, এই পর্যন্ত জানি। কিন্তু এইটা মানে আমার কাছে খুব বিস্ময়কর ব্যাপার যে শেখ হাসিনা, যেটা ওয়াকারুজ্জামান বলছেন যে তিনি সেনানিবাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করছেন, এই সময় তিনি জানতে পারেন যে শেখ হাসিনা তো পালিয়ে যাচ্ছেন বা চলে যাচ্ছেন। তো তিনি বাধা দেননি, তিনি সেটাকে সমর্থন করেছেন এই অর্থে যে যদি শেখ হাসিনা থাকতেন তাহলে একটা তিনি হত্যাকাণ্ডের শিকার হতেন, যেটা বলা হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। ভারতের উপর খেপেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, খেপেছে বাংলাদেশের মানুষ। এবার ভারত খুব ক্ষুব্ধ এই বিষয়গুলো নিয়ে। এবার ভারত খেপেছে সিএনএন এর উপরে। ভারতের দাবি সিএনএন কে ডক্টর মোহাম্মদ ইউনূস ডেকে এনে ভারত বিরোধী প্রচারণায় যুক্ত করেছেন। সেইটাই এবং সেই সাংবাদিক এখন ভারতের ভিসা পাবেন কিনা বা ওনার ভিসা থাকবে কিনা সেটা নিয়ে দেখা দিয়েছে গুরবিরোধ বা বিপত্তি। কারণ সিএনএন এর এই রিপোর্টটা সারা পৃথিবীতে বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়ে আপনার গেছে সারা পৃথিবীতে, যে ভারতের পানি ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে দিয়ে বাংলাদেশের সরকারকে ডিস্টেবিলাইজ করা বা বাংলাদেশ বিরোধিতার অংশ হিসাবে পানিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বর্তমানে ভারত, সেটাই বলা হচ্ছে এই রিপোর্টে। আমি এটা সারা পৃথিবীতে প্রত্যেকটা ভাষায় সিএনএন এর যত ভাষা আছে, যত ভাষায় সিএনএন প্রচারিত হয়, প্রত্যেকটা ভাষায় সিএনএন এর এই রিপোর্টটা অনুবাদিত হয়েছে এবং রিপোর্টটা প্রকাশ পেয়েছে। আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা শুনেন আপনারা যে আমি ইংরেজির চেয়ে বাংলা যে রিপোর্টটা দেশ টিভি করেছে সেই রিপোর্টের একটু অংশ আপনাদেরকে শোনাতে চাই, মনোযোগ দিয়ে শুনবেন। ভারত মস্ত বড় বিপদে। জাতিসংঘ গতকালকে বলেছেন যে ভারতের পানিতে সয়লাভ আপনার এই বাংলাদেশ, এবং তারা মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসই নাকি তাদেরকে বলে দেন, জাতিসংঘকে বলেছেন এবং সিএনএন কে ডেকে নিয়ে এসে, এবং সিএনএন নাকি আসছিল শুধুমাত্র ভারত যে বাংলাদেশে পানিকে অস্ত্র হিসাবে বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবহার করছে সেটা প্রকাশ করা বা প্রমাণ করার জন্যই নাকি সিএনএন কে ডেকে এনেছেন আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস। এটাই তারা ইনডাইরেক্টলি বলার চেষ্টা করেছেন ভারতের বিভিন্ন পত্রপত্রিকায়। রিপোর্টটা দেখেন 1 মিনিটে। পানির জোরে ভাসছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী জেলা। সেখানকার মানুষের দুর্ভোগ কতটা চরমে পৌঁছেছে তা খালি চোখে না দেখলে বোঝার উপায় নেই। ফেনী সহ বাংলাদেশের আরো 11টি জেলা এখন পানির নিচে। সবচেয়ে নাজুক অবস্থা ফেনী জেলার মানুষের। বন্যা পরিস্থিতি এবং কিভাবে হুট করে জেলাটি তলিয়ে গেল এ নিয়ে পর্যবেক্ষণে আসে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম সিএনএন এর সাংবাদিক এনা কোরেন। ভারতে পানিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বাংলাদেশের বিরুদ্ধে এবং এটা জাতিসংঘকে অ্যাড্রেস করেছে এবং জাতিসংঘ সরাসরি বর্তমানে গতকালকে আজকে দেখেছি আমি বাংলা বিষয় আমার কাছে আছে কিন্তু সেটা যে আপনার জাতিসংঘ বলেছে যে এটা ভারতীয় পানি, উজানের পানি, বাংলাদেশকে বিপদগ্রস্ত তারা করেছে এই জায়গাতে। সুতরাং not a good time for India from across the board ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলাদেশ নিয়ে, কারণ এই ষড়যন্ত্রটা অনেক দিন থেকে আপনার করে আসছে ভারত এবং আজকে সেটা ধরে দিয়েছে এবং জাতিসংঘ যে কাজটা করেছে নজিরবিহীন ঘটনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাওয়ার যদি আপনি দেখতে চান তাহলে এখন দেখুন। আপনারা অনেকে হয়তো ওনাকে বিভিন্নবার সমালোচনা করছেন কোনো কারণ ছাড়াই, অনেকে ব্যক্তিগত স্বার্থের কারণে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাওয়ার যে ওয়েস্টার্ন কান্ট্রিজ পার্টিকুলারলি নর্থ আমেরিকান ইউরোপিয়ান কান্ট্রিজে কি ধরনের পাওয়ার আছে এবং স্প্যানিশ কান্ট্রিগুলোতে তার একটা সুস্পষ্ট প্রমাণ কিন্তু আপনার সেখানে জাতিসংঘ সরাসরি বলছে ভারতীয় পানি বাংলাদেশ সয়লাভ। এটা আনপ্রেসিডেন্টেড, এটা আমরা দেখি না এর আগে। এটা সিরিয়াসলি আমি তো ভায়োলেশন অফ অল কাইন্ড অফ ডিপ্লোম্যাটিক নর্মস, বাট তারা এখানে সরাসরি বলছে এবং সিএনএন এসে এবং ইংরেজি রিপোর্ট আমি পুরো দেখাতে পারবো না, বিকজ আই গট ভেরি লিমিটেড টাইম রাইট নাও টু গো। পরবর্তী সময় আমি আসবো অন্য সময় আজকেই। তবে আমি এই মুহূর্তে আমি শুধু আসার এটা এই ভিডিওর মূল উদ্দেশ্যটাই হলো আপনাদেরকে দেখানো যে ভারতের বাংলাদেশের বিরুদ্ধে যে দুশ্মনী, বিশেষ করে পানিকে অস্ত্র হিসেবে একটা শানে নুজুল বা কনসিকুয়েন্স আছে। হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স? ইজ গোনা গো টু দ্য ইন্টারন্যাশনাল কোর্ট ফর শিওর, বিকজ ইউনাইটেড নেশনস রাইট নাও ভেরি অ্যাওয়ার অফ ইট, আমেরিকা অ্যাওয়ার অফ ইট, দ্যাটস ওয়াই সিএনএন, দ্য সেম সিএনএন, তারা বলছেন যে আপনি দেখেন মূল উদ্দেশ্যই ছিল আনাকুরের, উনি কিন্তু ভেরি ফেমাস জার্নালিস্ট, আই নো হার ভেরি ওয়েল অ্যাজ ওয়েল, মানে ওনার দেখি আমরা রিপোর্টটা দেখি আর কি, পার্সোনালি না, ওনার রিপোর্টগুলো আমরা অনেক জায়গাতে আমরা দেখেছি, উনি এশিয়া, আফ্রিকা, মিডল ইস্ট কভার করে থাকেন। তো এটার একটা যে ভয়ঙ্কর দিকটা হলো ভারতের এই বিষয়টা আন্তর্জাতিক আদালতে যাবে, এটা আমি আপনাকে কনফার্ম করে দিতে পারি। দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সম্ভবত উনি চাচ্ছেন এই বিষয়টা যেন ইন্টারন্যাশনালি যাক, আগ থেকেই এটা একটা পটভূমি তৈরি করার অংশ কিনা আমরা জানি না। ইট ইজ প্রবাবলি ইয়েস, বিকজ এই যে সিএনএন এর রিপোর্টটা, এই রিপোর্টটাই রেফারেন্স হিসাবে মনে রাখবেন, ওনাদের কাজ ডিফারেন্ট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। তারা যে কাজগুলো করবেন, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারন্যাশনাল, ওটা কিন্তু আমাদের শেখ হাসিনার মতো না, যা ইচ্ছা তাই বলে গেল, এসে যা ইচ্ছা তাই আপনার বলে গেলাম, ভারত বিরোধী, সরি যুক্তরাষ্ট্র বিরোধী, ইউরোপিয়ান বিরোধী, যা ইচ্ছা তাই বললাম, যা ইচ্ছা তাই করতাম, শেখ হাসিনা ছিল। এই জন্য মহিলাটা সিরিয়াস অধঃপতন হয়েছে। আজকের ভিডিওর পরবর্তী যে ভিডিও সেটা দেখাবো আমরা, যে শেখ হাসিনা কি পালিয়ে গেছিলেন, সেনাবাহিনীর প্রধান সব
তত্ত্বকে মানে ঘুরে আপনার চুরমাচুর করে দিয়ে উনি যে তত্ত্ব দিয়েছেন শেখ হাসিনার পালানো নিয়ে, আরো দুঃসংবাদ আওয়ামী লীগের জন্য, আরো দুঃসংবাদ শেখ হাসিনার জন্য, আরো দুঃসংবাদ যারা আওয়ামী ফেসিস্ট রেজিমের কে ফলো করে থাকেন তাদের জন্য। ইট ইজ কামিং ভেরি সুন। এবং টুডে আমি যখন আমি সময় পাবো তখন আমি আসবো। তবে এই মুহূর্তে হলো পানি যে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে, সেটা সুস্পষ্টভাবে বা এডিকুয়েটলি প্রিসাইসলি প্রমাণ করেছে সিএনএন, এবং জাতিসংঘ সেটাকে অ্যাকসেপ্ট করেছে যে ভারতেই বাংলাদেশে বন্যার অন্যতম কারণ, এবং এটা ইন্টেনশনাল বলে তারা মনে করেন। ওয়ান কাইন্ড অফ ওয়ার, এ ওয়াটার ওয়ার এগেইনস্ট আপনার বাংলাদেশ এন্ড বাংলাদেশ। লেডিস এন্ড জেন্টলম্যান, দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।